হ্যালো স্টুডেন্ট, সকলকে পাল সায়েন্স একাডেমির তরফ থেকে স্বাগত জানাই। আমরা এর আগের ভিডিওতে ক্লাস 10-এর গ্যাসের ধর্ম চ্যাপ্টারটি শুরু করেছিলাম, আর সেখানে আমরা বয়লার, চার্লসের সূত্র আর বিভিন্ন সম্পর্কে অনেক কিছু জেনেছিলাম। তো এবার আমরা বয়লার, চার্লসের সূত্রের সম্পর্ক লিখব। বয়লার, চার্লসের সূত্র প্রমাণ করার আগে, মানে সম্পর্ক নির্ণয় করার আগে আরেকটি জিনিস আমরা জেনে নেব, যেটা বয়লের সূত্রে, চার্লসের সূত্র ছিল Vt ইকুয়ালস টু V0 1 প্লাস T/273। তো এখানে দেখো Vt ইকুয়ালস টু V0, এদিকে যদি আমি লসাগু করে দিই 273, তাহলে 273 প্লাস এটি দিয়ে এখানে T, তাহলে Vt ইকুয়ালস টু V0 ইন্টু আমি এইভাবে লিখি T/273। T কি করে হলো? আমরা জানি T ইকুয়ালস টু T প্লাস 273। তাহলে আমরা জানি চার্লসের সূত্রে V প্রসারণ টু T, চার্লসের সূত্র থেকে আমরা কি পেলাম? V প্রসারণ টু T। এবার দেখো, বয়লের সূত্রতে জেনেছিলাম V প্রসারণ টু 1/P, আর চার্লসের সূত্রতে আমরা জানলাম V প্রসারণ টু T। তাহলে এই দুটি সূত্রকে যদি আমি একসাথে করে দিই ভেদের নিয়ম অনুসারে, তাহলে V প্রসারণ টু 1/P ইন্টু T। তাহলে এখানে দেখো, তাহলে V এই ধ্রুবকটি যদি আমি তুলে দিই, এই সমানুপাত চিহ্নটি যদি তুলে দিই, একটি ধ্রুবক বসে KT/P। তাহলে এখানে দেখো PV ইকুয়ালস টু KT। আবার যদি এরকম করি, তাহলে PV/T ইকুয়ালস টু K। এভাবে যদি আমরা যেরকম বয়লের সূত্রিত করেছিলাম, দুটো প্রথমে যদি আমি ধরি যে তাপমাত্রা, চাপ হচ্ছে P1, আয়তন V1, তাপমাত্রা কি T1, আবার কত P2, V2/T2, আবার যদি ধরি P3, V3/T3 ইকুয়ালস টু K। তাহলে আমি এখানে লিখতে পারি P1 V1/T1 ইকুয়ালস টু P2 V2/T2। এটি হলো বয়েল আর চার্লসের সূত্রের সম্পর্ক। এই সূত্র দিয়ে অঙ্ক করার সময় তো তোমাদের অনেক সময় বলবে যে চাপ স্থির, তখন চাপ আমাদের নিতে হবে না, বা আমি ব্র্যাকেটে লিখে দেবো চাপ স্থির। আয়তন স্থির কোনো সময় বলবে, আর কোনো সময় যদি উষ্ণতা স্থির, তাহলে তো আমাদের P1 V1 সমান P2 V2 এই সূত্র দিয়ে অঙ্ক হয়ে যাবে। তো এবার এখানে দেখো আরেকটি জিনিস, আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস কাকে বলে? যে সমস্ত গ্যাস বয়লার, চার্লসের সূত্র সম্পূর্ণ মেনে চলে তাদেরকে বলে আদর্শ গ্যাস, যার কোনো অস্তিত্ব নেই। আদর্শ গ্যাস শুধুমাত্র একটি কাল্পনিক। কেন কি বয়লার, চার্লসের ল শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রেই প্রযোজ্য। কেন কোনো গ্যাসের যদি পরম শূন্য উষ্ণতায় যদি আয়তন শূন্য হয়ে যায়, শূন্যতে আসার আয়তন আগেই গ্যাসটি কি তরলে পরিণত হয়ে যাবে, যেখানে বয়লার, চার্লসের সূত্র প্রযোজ্য নয়। তাহলে এখানে দেখো যেটা বলছিলাম, যে সমস্ত গ্যাস বয়লার, চার্লসের সূত্র সম্পূর্ণভাবে মেনে চলে তাদের বলে আদর্শ গ্যাস, আর যারা মেনে চলে না তাদেরকে বলে বাস্তব গ্যাস। তাহলে এখানে দেখো, এখান থেকে যে সূত্রটি আমরা নিয়েছিলাম PV ইকুয়ালস টু KT, তাহলে এখানে PV ইকুয়ালস টু RT, PV ইকুয়ালস টু RT। আর এখানে কি গ্যাস ধ্রুবক, আর এখানে গ্যাস ধ্রুবক, আর এটি হলো গ্যাসের সমীকরণ। এটি হচ্ছে কি গ্যাসের সমীকরণ। এখানে যদি বলে গ্যাসের সমীকরণ PV ইকুয়ালস টু RT, তাহলে এই সূত্রটি যে সমস্ত গ্যাস মেনে চলে তাদেরকে বলে আদর্শ গ্যাস, আর যারা মেনে চলে না তাদের বলে বাস্তব গ্যাস। কোনো গ্যাসই মেনে চলে না, এটা শুধুমাত্র কাল্পনিক। তাহলে এখানে আবার একটি প্রশ্ন আছে যে কোন শর্তে বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে? তখন আমাদের বলতে হবে নিম্ন চাপ আর উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে।
তাহলে এবার এখানে দেখো বয়েলের সূত্র আর চার্লসের সূত্র সম্পর্ক জানলাম। এবার আমরা জানবো অ্যাভোগাড্রোর সূত্র। অ্যাভোগাড্রোর সূত্র এটি আমি মুছে দিচ্ছি। এবার দেখো অ্যাভোগাড্রোর প্রকল্প। অ্যাভোগাড্রোর প্রকল্প বা অ্যাভোগাড্রোস হাইপোথিসিস। অ্যাভোগাড্রোর সূত্র না বলে আমরা অ্যাভোগাড্রোর প্রকল্প বলি। অ্যাভোগাড্রো বলেছিল যে নির্দিষ্ট চাপ উষ্ণতায় নির্দিষ্ট ভরে সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। অর্থাৎ আমি কার্বন ডাই অক্সাইডই নেই, হাইড্রোজেনই নেই, আর অক্সিজেনই নেই না কেন, নির্দিষ্ট উষ্ণতা চাপে নির্দিষ্ট ভরে সবার মধ্যেই সমান সংখ্যক অণু থাকে। তার আমি যদি ধরো ভি আয়তন কার্বন ডাই অক্সাইড নিলাম, ভি আয়তন হাইড্রোজেন নিলাম, ভি আয়তন অক্সিজেন নিলাম, সবার মধ্যেই একটি অণু থাকবে এন সংখ্যক। তাহলে অ্যাভোগাড্রোর সূত্র থেকে আমরা কি পেলাম? ভি প্রসারণ টু এন, ভি প্রসারণ টু এন। এবার এখানে দেখো তিনটি সূত্র যদি আমি একসাথে করে দিই, আরেকটি জিনিস অ্যাভোগাড্রোর সূত্র, অ্যাভোগাড্রোর সংখ্যা যে আছে এন এ, অ্যাভোগাড্রোর সংখ্যাকে এন এ দিয়ে লেখা হয় 6.022 ইন্টু 10⁻23। এটি অ্যাভোগাড্রোর সংখ্যা, যেটি অ্যাভোগাড্রো নির্ণয় করেছিল বিজ্ঞানী মিলিকান। অ্যাভোগাড্রোর সংখ্যা নির্ণয় করেছে। যদি তোমাদের প্রশ্ন আসে অ্যাভোগাড্রোর সংখ্যার মান কত, 6.022 ইন্টু 10⁻23, আর এটি কে নির্ণয় করেছিল? বিজ্ঞানী মিলিকান, অ্যাভোগাড্রো না। অ্যাভোগাড্রো শুধুমাত্র সূত্রটি আসলে যে নির্দিষ্ট ভর উষ্ণতায় সমায়তনের সব গ্যাসের সমান সংখ্যক অণু থাকে। এবার এখানে দেখো এখানে একটু বলে নিচ্ছি কার্বন ডাই অক্সাইডের আণবিক ওজন। কার্বনের দেখো কত, 12, আর অক্সিজেনের 16, আবার তোমার হাইড্রোজেনের 1, সালফারের কত, 32। তো এখানে কার্বন ডাই অক্সাইডের দেখো কার্বনের কত, 12 যোগ কত, 16 গুণ 2, তাহলে কত হলো, 44। হাইড্রোজেন দেখো, হাইড্রোজেনের 1 ইন্টু 2, তাহলে 2। তারপরে অক্সিজেনের দেখো 16 গুণ 2, 32। দেখো সবার মধ্যেই আমি যদি এক মোল নেই, তাহলে সবার মধ্যেই 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু থাকে। এটি অ্যাভোগাড্রো করেছিল। এবার মোল কি সেটা আমরা পরে জানবো। তো এখানে দেখো তিনটি সূত্র যে আমরা পড়েছিলাম, এটি 3 নম্বর সূত্র। 1 নম্বর সূত্রটি ছিল বয়েলের সূত্র, ভি প্রসারণ টু 1/p। 2 নম্বর সূত্রটি ছিল ভি প্রসারণ টু টি। 3 নম্বর সূত্রটি আমরা জানলাম ভি প্রসারণ টু এন। তিনটি সূত্রকে যদি আমরা ভেদের নিয়ম অনুসারে, যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে যদি করি, যৌগিক ভেদের উপপাদ্য তাও অনুসারে, তাহলে এখানে দেখো ভি প্রসারণ টু 1/p, আবার টি আর এন। তাহলে এখানে দেখো ভি, এই ধ্রুবকটি যদি আমি কে এন টি বাই পি, তাহলে এখানে দেখো পিভি ইকুয়ালস টু কে এন টি। এবার দেখো কে এর বদলে আমরা কি নিয়েছিলাম, আর, যাকে বলা হয় গ্যাস ধ্রুবক। তাহলে এখানে দেখো পিভি ইকুয়ালস টু এন আর টি। এটিকে বলা হয় আদর্শ গ্যাস সমীকরণ। আর আর কে বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক। এখানে দেখো এটি নিয়ে আমি আর বেশি কিছু বলবো না, কেন একটি ভিডিওতে গ্যাসের ধর্ম যে পিভি ইকুয়ালস টু এনআরটি সমীকরণ প্রুফ নামে আছে, প্রুফ পিভি ইকুয়ালস টু এনআরটি, সেখানে আমি এর সম্পর্কে ডিটেল করেছি। এই জন্য এখানে আর বলবো না, একই ভিডিও বারবার বানানোর প্রয়োজন নেই। তোমরা দেখলেই চিনতে পারো, আমার প্লেলিস্টে গিয়ে এটি পিভি ইকুয়ালস টু এনআরটি খুঁজবে, দেখতেই পাবে, থাম্বনেলেও লেখা আছে। তো এখানে দেখো, এখানে যেটা আর এর মান জানতে হবে,
আমি এখানে লিখে দিচ্ছি। আর এর হচ্ছে এসআই পদ্ধতিতে মান 8.31 জুল মোল -1 কেলভিন -1। ওই ভিডিওতে করা আছে কিভাবে একক আসে, মাত্রা আসে। সিজিএস পদ্ধতিতে এটা এসআই, সিজিএস পদ্ধতিতে 8.31 ইন্টু 10⁻7 আর্ক মোল -1 কেলভিন -1। আর অ্যাটম স্কয়ার লিটার হচ্ছে 0. এখানে লিখে দিচ্ছি 0.082 লিটার অ্যাটম স্কয়ার মোল -1 কেলভিন -1। তাহলে এই তিনটি মানই তোমাদের মনে রাখতে হবে। এবার দেখো, সেন্টিমিটারকে যদি আমি লিটার অ্যাটম স্কয়ার করতে চাই তাহলে 70, ধরো আমি 10 সেন্টিমিটার দিলাম, একে যদি সেন্টিমিটার এইচ দিলাম, একে অ্যাটম স্কয়ার করতে হলে 76 দিয়ে ডিভিশন করবে, তাহলে তোমরা অ্যাটম স্কয়ার পেয়ে যাবে। তো এই গেল বয়েল, চার্লস মানে গ্যাসের ধর্মের বিভিন্ন থিওরিগুলি। এই থিওরিগুলি দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের অঙ্ক হয়। আর একটা পার্ট আগে করিয়েছি, এই পার্টটি করলাম, আর এই পার্টের একটা ভিডিও দেওয়া আছে, সেজন্য আমি এখানে আর ডিটেল বললাম না। এখন আমরা শুরু করব নিউমেরিক্যাল প্রবলেমগুলি। আর মূল সংখ্যাটা একটু বলে নেই, এখানেই বলে দিচ্ছি যে n = W/m। W/m মুছে আবার ভালো করে দিচ্ছি। দেখো, মানে আমরা লিখেছিলাম, এদিক থেকে দেখি, PV = nRT, এই সূত্রটি। দেখো, n মানে হলো W/m, যেখানে W হলো ওজন গ্রামে, আর m হলো আণবিক ওজন, n হলো আণবিক ওজন। তাহলে আমরা দেখো PV = n এর বদলে লিখতে পারি W/m আর T। কোনো সময় তোমাদের m এর মান বের করতে হবে, তাহলে m যদি আমি এখানে নিয়ে চলে আসি WRT/PV। এটি যদি তোমাদের আণবিক ওজন বের করতে বলে তাহলে এই সূত্রটি হবে। এবার দেখো, যদি বলে 8 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা কত, তাহলে কি হবে? n = W/m। W দিয়েছে আমাদের 8 গ্রাম, আর কার্বন ডাইঅক্সাইডের আণবিক ওজন m কত? m হচ্ছে 44, যখন বের করেছিলাম একটু আগে। n = 8/44, তাহলে এখানে 4 দিয়ে কাটো, 4 2 যায় 11 যায়, 2/11। এটিকে ডিভিশন করে দাও, 1 11 9 পয়েন্টের জন্য 0, অর্থাৎ 0.18 আরো আসবে, যেটা এটা হলো মোল, এর কোনো একক নেই, তাহলে এত মোল। এভাবে আমরা মোল সংখ্যা বের করবো। এবার আমরা শুরু করব নিউমেরিক্যাল প্রবলেমগুলি। তাহলে পরের ভিডিওতে আমরা শিখব নিউমেরিক্যাল প্রবলেমগুলি। তাহলে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, সবার জন্য কি ফ্রিতে তোমাদের কাজে লাগবে। অনলাইনে এটাই সুবিধা যে তোমরা যদি একটু ধৈর্য ধরো, কেন কি আজকাল অলমোস্ট 70 80 বা 90% লোকের কাছেই স্মার্টফোন আছে, আর সবাই ইউটিউব সম্পর্কে জানে, ইন্টারনেটও সবার। তাহলে তোমরা এখান থেকে ফ্রিতে কি কাজে লাগাতে পারো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।